সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন হুমায়ুন আহমেদ রচিত কোথাও কেউ নেই উপন্যাসটির ৫ম পর্ব। আমি ওয়ারা কারিম, সাথে থাকুন। মুনা সকাল থেকেই মামুনের জন্যেই অপেক্ষা করছিল। ১১টার দিকে তার কেন যেন মনে হলো মামুন আসবে না। এরকম মনে হবার কারণ নেই, কিন্তু মনে যখন হচ্ছে তখন সে সত্যি আর আসবে না। মামুনের প্রসঙ্গে এটা পরীক্ষিত সত্য। যদি কখনো মুনার মনে হয় মামুনের সঙ্গে দেখা হবে না, তখন হয় না। শকত সাহেব ফর্সা একটা পাঞ্জাবি পরে অপেক্ষা করছিলেন। মুনা গিয়ে বলল, মামা, তোমার কোথাও যাবার থাকলে যাও, ও আসবে না। আসবে না কেন? তা আমি কি করে বলি, হয়তো খবর পাইনি। শকত সাহেব অত্যন্ত বিরক্ত হলেন। রাগী গলায় বললেন, আসতে বললে আসবে না, এর মানে কি? যখন আসতে বলা হয় না তখন তো 10 বার আসে। এটা তো মামা ঠিক বললে না। সে বাসায় একবারই এসেছিল, তুমি একটি কথাও বলনি। উল্টো এমন ব্যবহার করেছ, লজ্জায় আমার মরে যেতে ইচ্ছে করেছে। তোমার বোধহয় মনে নেই। শকত সাহেব বিরক্ত স্বরে বললেন, বাবুকে ঠিকানা দিয়ে পাঠা, ও গিয়ে নিয়ে আসুক। তুমি হঠাৎ এত ব্যস্ত হলে কেন? বিয়েটা কবে হবে কি একটা ফায়সালা করতে চাই। লোকজন কথা বলা বলি শুরু করেছে। মুনা তীক্ষ্ণ কণ্ঠে বলল, কে আবার কি কথা বলল? নওয়াব সাহেব জিজ্ঞেস করলেন, ভাগ্নির বিয়ে দিচ্ছেন কবে? তিনি তোদের দেখেছেন এক রিকশায় যেতে। আমি লজ্জায় বাঁচি না। বিয়ের আগে কোনো মেয়ে ছেলের সঙ্গে এক রিকশায় যেতে পারে? দেশটা তো বিলাত আমেরিকা এখনো হয়নি। মুনা কিছু বলল না। শকত সাহেব সিগারেট ধরালেন, দামি সিগারেট। আজকের এই বিশেষ উপলক্ষে তিনি 5টি 5-5 কিনেছেন। মুনা, যা, বাবুকে ঠিকানা দিয়ে পাঠা। না, ওর যেতে হবে না। মুনা রান্নাঘরে ঢুকল। বকুল সারা সকাল চুলার পাশে বসে, তার ফর্সা গাল লাল টুকটুক করছে। মুনাকে ঢুকতে দেখে সে হাসি মুখে বলল, পোলাওটা খুব ভালো হয়েছে আপা। পোলাও কেন? পোলাও কে করতে বলেছে? বাবা। আমি না বললাম সিম্পল ব্যবস্থা করতে, আমরা যা খাই। বকুল কিছু বলল না, মুখ টিপে হাসল। মুনা বিরক্ত মুখে বলল, হাসছিস কেন? তুমি আসলে আপা খুশি হয়েছ, কিন্তু মুখে বলছো এই কথা, এই জন্যেই হাসছি। কি সব পাকা পাকা কথা বলছিস? গা জ্বালানো কথা। এই বয়সে এত পাকা পাকা কথা ভালো লাগে না। বকুল বিব্রত ভঙ্গিতে বলল, রাখছো কেন আপা? ঠাট্টা করছিলাম। এরকম ঠাট্টা আমার ভালো লাগে না। গোশতের লবণ একটু দেখবে আপা? আমি দেখতে পারবো না, তুই দেখ। চুলা খালি থাকলে আমাকে একটু চা করে দে, মাথা ধরেছে, আমি শুয়ে থাকবো। মামুন ভাই এত দেরি করছেন কেন আপা? তুমি কখন বলেছ আসতে? মুনা তার জবাব না দিয়ে চলে গেল। বকুল ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। গত কয়েকদিন থেকেই মুনা আপা তার সঙ্গে খারাপ ব্যবহার করছে। কেন করছে কে জানে। রেহানা আপা ছবি চাইলে সে কি করতে পারে? সে তো আর বলতে পারে না, না আপনি ছবি চাইতে পারবেন না, কেন ছবি চাইবেন? বকুল চায়ের কাপে চা ঢালল, আর তখনই বাবু এসে গম্ভীর স্বরে বলল, ডাক্তার সাহেব এসেছে। বকুলের হাত কেঁপে গেল। বাবুর মুখ রাগি রাগি, যেন ডাক্তারের আশা একটা অপরাধ এবং এর জন্যে বকুল দায়ী। বকুল বলল, ডাক্তার এসেছে তো আমি কি করব? বাবু বলল, কথা বলছে বাবার সঙ্গে। বলছে বলুক, যা তুই মুনা আপাকে চা দিয়ে আয়। বাবু আগের চেয়েও গম্ভীর হয়ে বলল, তুমি ডাক্তারের কাছে কেন গিয়েছিলে? বকুল চমকে উঠল, ক্ষীণ স্বরে বলল, কে বলল? আমি দেখলাম। ডেকেছিল তাই গিয়েছিলাম। কি হয়েছে তাতে? আমি মুনা আপাকে বলে দেব। দিস,
যা এখন চা নিয়ে যা। বাবু চা নিয়ে চলে গেল। সে অবশ্যই মুনা আপাকে কিছুই বলবে না, তার স্বভাবের মধ্যে এটা নেই, একজনের কথা অন্যজনকে কখনো বলবে না। তবু বকুলের হাত পা কাঁপতে লাগলো। ডাক্তারের কাছে যাওয়াটা এমন কিছু নয়। সে স্কুল থেকে ফিরছিল, চিশতি মেডিকেল কর্নারের কাছে আসতেই দেখে ডাক্তার সাহেব বারান্দায় দাঁড়িয়ে আছেন। তিনি তার দিকে তাকিয়েই হাসি মুখে ডাকলেন, এই যে বকুল, এই এসো দেখি। বকুল নিশ্চয়ই না শোনার ভান করে চলে যেতে পারে না, সে গিয়েছে। ডাক্তার সাহেব বলেছেন, ইস ঘেমে টেমে কী অবস্থা, ভেতরে এসে ফ্যানটার নিচে একটু দাঁড়াও তো, ঠান্ডা কিছু খাবে? বকুল ক্ষীণ স্বরে বলল, জি না। তিনি শুনলেন না। একটা ছেলেকে পাঠালেন খুব ঠান্ডা দেখে এক বোতল পেপসি কিংবা কোক নিয়ে আসতে। বকুল বলতে গেলে কোনো কথাই বলেনি। পেপসি অর্ধেক শেষ করে চলে এসেছে। ভয়ে তার সমস্ত শরীর কাঁপছিল, কেউ যদি দেখে ফেলে। তার ধারণা ছিল কেউ দেখেনি, কিন্তু ধারণা সত্যি নয়, বাবু দেখেছে। বকুলের কান্না পেয়ে গেল। তার ভয় হচ্ছিল এক্ষুনি এসে কেউ বলবে, ডাক্তার সাহেব তোমাকে ডাকে, কিন্তু কেউ সেরকম বলল না। বকুল নিজের মনে রান্না সারতে লাগলো। সে ভেবে পেল না তাকে নিয়ে কেন এত ঝামেলা হচ্ছে। বাবু এসে বলল, ডাক্তার সাহেবকে এক কাপ চা দাও। বকুল নিঃশব্দে চা বানাতে লাগলো। বাবু বলল, ডাক্তার সাহেব মিষ্টি নিয়ে এসেছেন, তার এক বোনের মেয়ে হয়েছে এই জন্যে। বকুল কিছুই বলল না। কড়া নাড়ার শব্দে মামুনের ঘুম ভাঙল। সে দরজা জানালা বন্ধ করে শুয়েছিল। চারদিক অন্ধকার। সন্ধ্যা মিলিয়ে গেছে নাকি? মামুন ক্লান্ত স্বরে বলল, কে? আমি আমি মুনা। মামুন তেমন কোনো আবেগ অনুভব করল না। আজ দুপুরে ওদের ওখানে খেতে যাবার কথা, যাওয়া হয়নি, তার জন্যে তেমন কোনো অনুশোচনাও হলো না। মুনা বলল, কি হয়েছে তোমার? কিছু হয়নি। যাওনি কেন? ঘুমিয়ে পড়েছিলাম, শরীরটা ভালো না। মামুন হাই তুলল, টেনে টেনে বলল, এসো ভেতরে এসে বসো। মুনা একবার ভাবল বলবে, না বসবো না, এবং গম্ভীর মুখ করে চলে যাবে, কিন্তু যেতে পারল না। মুখ ভর্তি দাড়িতে এমন অদ্ভুত লাগছে মামুনকে, মুখের ভাব ধরা যাচ্ছে না, মুখ কেমন রোগা রোগা, সারাদিন ঘুমানোর জন্যে চোখ লাল। মুনা ভেতরে ঢুকল। বসো, চেয়ারটায় বসো। চা খাবে? কাউকে পেলে হয়, ছুটির দিন তো, লোকজন থাকে না। এই বলেই মামুন বেশ শব্দ করে হাসতে লাগলো, যেন খুব একটা হাসির কথা। মুনা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে দেখতে লাগলো। তুমি বসে থাকো, আমি হাত মুখটা ধুয়ে আসি। একা একা বসে থাকতে ভয় করবে না তো? ভয় করবে কেন? মামুন আবার হেসে উঠল। সুস্থ মানুষের হাসি না, ছাড়া ছাড়া হাসি। হাসির সময় কেমন অদ্ভুতভাবে গা দোলাচ্ছে। হাত মুখ ধুতে মামুনের অনেক সময় লাগলো। তার মনেই রইল না ঘরে একজন অপেক্ষা করছে। কাজের ছেলেটি 2 কাপ চা দিয়ে গেছে। সেই চা পিরিচ দিয়ে ঢেকে রাখা সত্ত্বেও জুড়িয়ে জল হয়েছে। মামুন বিস্বাদ ঠান্ডা চাতেও চুমুক দিয়ে তৃপ্তির নিঃশ্বাস ফেলল। মুনা বলল, চা ভালো লাগছে? হ্যাঁ, ভালোই তো। ঠান্ডা না? একটু অবশ্যই ঠান্ডা। আগে তো ঠান্ডা চা মুখেই দিতে পারতে না। মামুন চুপ করে রইল। মুনা বলল, দুপুরে কিছু খেয়েছ? না। কেন? খাওনি কেন? ঘুমিয়ে পড়লাম, 10টার দিকে ঘুমিয়ে পড়লাম, খিদেও হয়নি। এখন হয়েছে? চলো আমার সঙ্গে। কোথায়?
আমাদের বাসায় রাতে খাবে। ঠিক আছে চলো। কাপড় বদলাতে বদলাতে মামুন বলল, তোমার শরীর ভালো মুনা? হ্যাঁ ভালো। টনসিলের ওইটা কমেছে তাই না? হ্যাঁ। তুমি দাড়ি রেখেছ কেন? দাড়ি রাখবো কেন, কয়েকটা দিন কাটা হয়নি সেজন্যে। তোমাদের বাড়ির খবর বলো। বাড়ির কোনো খবর নেই, ছোট বোনটা মারা গেছে। ওর কথা তো তুমি আমাকে কখনো কিছু বলনি। মামুন চুপ করে রইল। মুনা বলল, তুমি নিজের কথা কখনো কাউকে কিছু বলো না, এটা ঠিক না, এতে মনের উপর চাপ পড়ে। তোমার ভাই বোনদের কথা আমি কিছুই জানি না। মামুন চাপা স্বরে বলল, ওই একটি বোন আমার মরবার সময় খুব কষ্ট পেয়েছে, খুব কষ্টের মৃত্যু। সব মৃত্যুই কষ্টের, সুখের মৃত্যু বলে তো কিছু নেই। তাও ঠিক। মামুন হাসতে চেষ্টা করল, সিগারেট ধরিয়ে খুব উৎসাহের সঙ্গে টানতে শুরু করল। মুনা ক্ষীণ স্বরে বলল, কষ্টের ব্যাপারগুলি নিয়ে বেশি চিন্তা করা ঠিক না। না, চিন্তা করি না তো, ওইসব নিয়ে আমি ভাবি না, চলো যাই। মুনা কয়েক মুহূর্ত চুপ করে থেকে বলল, দাড়িটা কেটে ফেলো, খুব খারাপ দেখাচ্ছে। খুব খারাপ লাগছে না? হ্যাঁ। কোনো একটা সেলুনে গিয়ে কাটাতে হবে, দাড়ি বেশ বড় হয়ে গেছে, নিজে নিজে কাটা যাবে না। মেসের সামনেই একটা আছে, সেখানে কাটাবো। একটি ছেলে শেভ করাচ্ছে, তার পাশে একটি রূপসী মেয়ে দাঁড়িয়ে আছে। দৃশ্যটি অদ্ভুত, লোকজন কৌতূহলী হয়ে দেখছে। মামুন খানিকটা অস্বস্তি বোধ করতে লাগলো, বিব্রত স্বরে বলল, তুমি বাইরে যাও না, এখানে দাঁড়িয়ে থাকার দরকার কি? মুনা কিছু বলল না, বাইরেও গেল না। তার কেন জানি পাশে দাঁড়িয়ে থাকতে ভালোই লাগছে। দাড়ি কাটার পর মামুনকে আরও রোগা এবং ফর্সা দেখাচ্ছে। তারা একটা রিকশা নিল। রিকশায় উঠলে মামুন এক হাতে মুনাকে জড়িয়ে ধরার চেষ্টা করে। আজকে সেরকম কিছু করল না, লাজুক প্রেমিকের মতো সংকুচিতভাবে বসে রইল। মুনা বলল, তোমরা ক ভাই বোন? মামুন জবাব দিল না। মুনার মনে হলো এই প্রশ্নটি সে আগেও করেছে, মামুন এড়িয়ে গেছে। মনের ভুলও হতে পারে, হয়তো জবাব দিয়েছে মুনার মনে নেই, নাকি এই প্রশ্ন সে কোনোদিন করেনি। মুনা আবার জিজ্ঞেস করল, ক ভাই বোন তোমার? 2 ভাই 1 বোন। অন্য ভাইটি কি করেন? ছোটবেলায় মারা গেছে, পানিতে ডুবে মারা গেছে। মুনা কিছু বলল না। মামুন বলতে লাগলো, আমরা 2 ভাই পুকুরে গোসল করতে গিয়েছিলাম, আমি সাঁতার জানি না, ও জানে। একটা পেতলের কলসি উল্টে তার কানায় ধরে সাঁতার কাটছি, হঠাৎ। মুনা বলল, থাক, বলার দরকার নেই, শুনতে চাই না। শুনতে চাইবে না কেন? শোনো, কলসি হাতছাড়া হয়ে গেল হঠাৎ, ডুবে যেতে ধরেছি, বড় ভাই সাঁতরে এসে আমাকে ধরল। মরিয়া হয়ে আমি তাকে জড়িয়ে ধরলাম এবং ডুবে গেলাম দুজনেই। মুনা প্রসঙ্গ পাল্টাবার জন্যে বলল, হুডটা তুলে দাও না। মামুন হুড তুলল না, গাঢ় স্বরে গল্প শেষ করতে লাগলো। তারপর কি হয়েছে শোনো। দুজনকে আধমরা অবস্থায় উদ্ধার করা হলো, একজন বাঁচল, একজন বাঁচল না। মুনা ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। মামুন বলল, আমরা ছিলাম 3 জন, এখন একজন আছি। আমার কি মনে হয় জানো, আমার মনে হয় আমিও থাকবো না। সে তো কেউই থাকবে না। না, তুমি বুঝতে পারছো না, আমি নিজেও বেশি দিন বাঁচব না।
রিকশা থামিয়ে মামুন সিগারেট কিনল, জর্দা দিয়ে পান বানিয়ে রিকশায় উঠে এলো। মুনা অবাক হয়ে বলল, পান খাবে নাকি? কেমন যেন বমি বমি আসছে, আমার শরীরটা বেশি ভালো না মুনা। মুনা তার হাত ধরল। তাদের পরিচয় প্রায় 3 বছরের। এই দীর্ঘদিনে আজই প্রথমবারের মতো মুনা নিজ থেকে তার হাত বাড়ালো, এবং এর জন্যে তার কোনো রকম লজ্জা লাগলো না। মুনা নরম স্বরে বলল, তোমার গা গরম, মনে হয় জ্বর আছে। থাকতে পারে, মাথা ধরে আছে। এই মাথা ধরা নিয়ে সিগারেট টানছ? অভ্যাসের বসে টানছি। টানতে ভালো লাগছে না, তবুও টানছি। ফেলে দাও। মামুন সিগারেট ফেলে দিয়ে হালকা স্বরে বলল, এখন কেমন জানি একা একা লাগে। এই মাসের মধ্যে একটা বিয়ের তারিখ হলে তোমার আপত্তি আছে? কল্যাণপুরের বাসাটাও তোমাকে দেখিয়ে আনবো। কাল সময় হবে? অফিস ছুটির পর হবে। আজ তোমার মামার সঙ্গে কথা বলে একটা ডেট ঠিক করে ফেলি, কি বলো? এত বড় একটা দুঃসংবাদের পর হুট করে বিয়ের তারিখ ফেলা কি ঠিক হবে? যাক না কয়েকটা দিন। না, আমার ভালো লাগছে না, আজই সব ঠিকঠাক করব। বাকি রাস্তা কাটল চুপচাপ। দুজনের কেউই কথা বলল না। হ্যাঁ বাবু, যাস কোথায়? শুনে যায় এদিকে। বাবু এগিয়ে গেল। বাকের ভাই পা ফাঁক করে দাঁড়িয়ে আছেন। তার মুখ অস্বাভাবিক গম্ভীর। বাবু ভয়ে ভয়ে বলল, কি? বাকের সানগ্লাস খুলে কাঁচ পরিষ্কার করতে করতে বলল, কাল সন্ধ্যায় কে এসেছিল তোদের বাসায়? কেউ না। লম্বা করে ফর্সা মতো একটা ছেলে ঢুকলো, মুনা ছিল সাথে। কে সে? চোখে চশমা। বাবু তৎক্ষণাৎ কোনো জবাব দিতে পারল না। অসহায়ভাবে এদিক ওদিক তাকালো। কি বলা উচিত বুঝতে পারছে না। এই ছেলের সাথেই মুনার বিয়ে হচ্ছে নাকি? এটা বলতে এতক্ষণ লাগলো কেন? টান দিয়ে বাঁ কান ছিঁড়ে ফেলবো। আমার সাথে ফাজলামি। বিয়েটা কবে? সামনের মাসের 3 তারিখে। বাকের সিগারেটে একটা লম্বা টান দিয়ে হঠাৎ উদাস হয়ে গেল। ঠান্ডা গলায় বলল, যা ভাগ। বাবু তবুও কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। লজ্জায় তার চোখে পানি এসে যাচ্ছিল। বহু কষ্টে সে পানি সামলানোর চেষ্টা করছে। বাকের সবসময় তার সঙ্গে খারাপ ব্যবহার করে। সে যখন ক্লাস 5-এ পড়ত, তখন বাকের একবার তাকে একটা চড় বসিয়ে দিয়েছিল। কেন দিয়েছিল বাবু বহু চেষ্টা করেও সেটা বের করতে পারেনি। সে ফিরছিল স্কুল থেকে, হঠাৎ বাকেরের সঙ্গে দেখা। সাইকেলে করে কোথায় যেন যাচ্ছে। বাবুকে দেখে সাইকেল থামিয়ে নেমে পড়ল। কড়া গলায় ডাকল, আয় বাবু, এদিকে আয়। বাবু এগিয়ে যেতেই কথা নেই বার্তা নেই প্রচণ্ড এক চড়। বাবু কিছু বুঝে উঠবার আগেই বাকের সাইকেলে উঠে চলে গেল, যেন কিছুই হয়নি। আজকের রাগের কারণটা অবশ্যই স্পষ্ট। বাবু সে কারণ ভালোই বুঝতে পারে। তার মনে ক্ষীণ ও সন্দেহ, এককালে মুনা আপার সঙ্গে বাকের ভাইয়ের কিছুটা ভাব ছিল। কে জানে, বিয়ের দিন অ্যাসিড ট্যাসিড ছুঁড়ে মারবে হয়তো। দারুণ মন খারাপ করে বাবু ঘরে ফিরল। সে বড় ভয় পেয়েছে। মুনা বাইরে বেরুবার জন্যে তৈরি হচ্ছে। মামুনের সঙ্গে কয়েকটা টুকিটাকি জিনিস কেনার কথা। সংসার তৈরি হবার আগেই সংসারের জন্য জিনিসপত্র কেনার কথা ভাবতে কেমন লজ্জা লজ্জা লাগে, আবার ভালোও লাগে। আজ তারা কিনবে চায়ের কাপ পিরিচ, রান্নার জন্যে বাসনকোসন। গতরাতে সবাই ঘুমিয়ে পড়ার পর মুনা লম্বা একটা লিস্ট করেছে। তার সারাক্ষণই ভয় ছিল, এই বুঝি বকুল জেগে উঠে চোখ কচলে জিজ্ঞেস করবে, কি করছো আপা? বকুলের ঘুম খুব পাতলা। একটু নড়াচড়া হলেই জেগে উঠে বলে, কি হয়েছে আপা, কি হয়েছে? মুনা ঘর থেকে বেরুবার আগে বলে গেল যে ফিরতে দেরি হবে।
বকুলকে বলল ভাত চড়িয়ে দিতে। বকুল চাপা হেসে বলল, ভাত কজনের জন্য রান্না হবে আপা, ঠিক করে বলে যাও। কজনের জন্য রান্না হবে মানে? মামুন ভাইও কি এখানে খাবেন? মুনা ধমক দিতে গিয়েও দিতে পারল না। মামুন ইদানিং বেশ কয়েকবার এখানে ভাত খেয়েছে। বকুল বলল, মামুন ভাই আজ এখানে খেলে মুশকিল হবে, খাবার কিছু নেই, ডিমও নেই। মুনা কোনো উত্তর না দিয়ে গম্ভীর হয়ে পড়ল। মামুনের রাতে এখানে খাওয়ার ব্যাপারটা তার নিজেরও পছন্দ নয়, কিন্তু সে আজকাল রাত 8টার দিকে হঠাৎ এসে পড়ে এবং বসার ঘরে চুপচাপ বসে থাকে। মামা তার সঙ্গে কোনো কথা বলেন না, তাতে সে কোনো রকম অস্বস্তি বোধ করে না। বকুল যখন গিয়ে বলে, মামুন ভাই আপনি কি এখানে খাবেন, সে সঙ্গে সঙ্গে বলে, হ্যাঁ দাও, ভাত দাও। ঘরের খাবার কিন্তু খুব খারাপ। অসুবিধা নেই, আসুন তাহলে, ভাত বাড়ছি। মামুন সঙ্গে সঙ্গে উঠে আসে, যেন সে ভাতের জন্যেই এতক্ষণ বসেছিল। এমন লজ্জা লাগে মুনার। মামুন কেমন যেন অন্যরকম হয়ে যাচ্ছে, কোনো কিছুতেই কোনো উৎসাহ নেই। বকুল বলল, মুনা আপা, এই শাড়িতে তোমাকে কিন্তু ভালো লাগছে না, বদলে যাও, সবুজ শাড়িটা পরো। মুনা গম্ভীর গলায় বলল, শাড়ি টাড়ি নিয়ে আমি মাথা ঘামাই না, যা পড়েছি সেটাই যথেষ্ট, তোর এসব নিয়ে ভাবতে হবে না। রাগ করছো কেন? পাকামো কথা শুনে রাগ করছি। বকুল আহত স্বরে বলল, পাকা কথা কি বললাম? শাড়িটাতে তোমাকে মানাচ্ছে না, এর মধ্যে পাকামির কি আছে? মুনা লক্ষ্য করল বকুল বেশ শীতল স্বরে তর্ক করছে। এই স্বভাব তার আগে ছিল না। আগে সে কোনো কথার জবাব দিত না, আজকাল দিচ্ছে। প্রেমে পড়লে মেয়েদের স্বভাব চরিত্র পাল্টায়। বকুল কারো প্রেমে টেমে পড়েনি তো? মুনা বলল, চায়ের পাতা শেষ হয়েছে বোধহয়, বাবুকে দিয়ে আনিয়ে রাখ। টাকা টাকা দেবে কে? দোকানে এখন বাকি বন্ধ। মুনা নিঃশব্দে একটা 10 টাকার নোট বের করল। শকত সাহেব ঘরে না থাকলে টুকিটাকি কেনা এখন মুশকিল। শকত সাহেব আগে সংসার খরচের কিছু টাকা লতিফাকে দিতেন, এখন আর দেন না। আধাশের লবণ কেনার টাকাও এখন তার কাছে চাইতে হয়। বকুল বলল, তুমি ফিরবে কখন আপা? সন্ধ্যার আগেই ফিরব। কেন? না, এমনি জিজ্ঞেস করলাম। শাড়িটা বদলে যাও না আপা, প্লিজ। আর যাবার আগে মার সঙ্গে দেখা করে যাও, আজ বেশ কয়েকবার তোমাকে খোঁজ করেছেন, খুব নাকি জরুরি। কই, আগে তো বলিসনি। আগে মনে ছিল না, এখন মনে পড়ল। মুনা শাড়ি বদলালো না। বকুলের কথায় শাড়ি বদলানোর কোনো মানে হয় না। তাছাড়া এটা এমন কোনো খারাপ না। গত সপ্তাহেই বকুল বলেছিল সুন্দর বানিয়েছে। 1 সপ্তাহ আগে যে শাড়িতে মানায় 1 সপ্তাহ পরে তাতে মানায় না, এ কেমন কথা? লতিফা আজ বেশ সুস্থ, গত রাতে ভালো ঘুম হয়েছে। সকালে নাস্তা খেয়েছেন, দুপুরে ভাত খেয়ে ঘুমিয়েছেন। সারাদিনে একবারও জ্বর আসেনি। অনেক দিন পর প্রথমবারের মতো তার মনে হয়েছে তার শরীর আবার আগের মতো হবে, সংসার ফিরে পাওয়া যাবে, তাকে কেউ আর এড়িয়ে চলবে না। মুনা বলল, তুমি ডেকেছিলে নাকি মামি? লতিফা উজ্জ্বল চোখে বললেন, বস তুই, অনেক কথা আছে, আমার পাশে বস। তোমার শরীর আজ মনে হয় ভালো? জ্বর নেই, দেখ, গায়ে হাত দিয়ে দেখ। মুনা তার কপালে হাত রাখল, গা ঠান্ডা, জ্বর সত্যি সত্যি আসেনি। লতিফা আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলেন, কি জ্বর আছে? না, এখন বলো কি বলবে, আমার হাতে সময় নেই, এক জায়গায় যাব। দরজাটা ভিড়িয়ে দিয়ে আয়। এমন কি কথা যে দরজা বন্ধ করতে হবে?
বন্ধ করতে বলছি, কর না। মুনা অবাক হয়েই দরজা বন্ধ করল। লতিফা বিছানায় উঠে বসলেন। গতকাল বকুলের স্কুলের একজন মিস্ট্রেস বাসায় এসেছিলেন। মুনা তীক্ষ্ণ কণ্ঠে বলল, কে? রেহানা আপা? বকুলের জন্যে একটা বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন। খুবই ভালো ছেলে, ভালো বংশ, উনার দূর সম্পর্কের আত্মীয়। মুনা বিরক্ত স্বরে বলল, এসব কথা আমি শুনতে চাই না, বাদ দাও তো। সবটা না শুনে এরকম করছিস কেন? সবটা আগে শোন। বাবা মার একমাত্র ছেলে, জাপানে গেছে গত বছর, কম্পিউটার না কিসে যেন ডিগ্রি করেছে। বকুলকে সে দেখেছে, খুব পছন্দ হয়েছে। দেখলো কোথায়? ছেলে এই মিস্ট্রেসের কাছে গিয়েছিল, তারপর উনি বকুলকে ক্লাস থেকে ডেকে নিয়ে যান। বকুল অবশ্যই কিছু বুঝতে পারেনি। মুনা বলল, বুড়ো ছেলে বাচ্চা মেয়েকে বিয়ে করতে চায়, ও মাথাটা কি খারাপ নাকি? এসব চিন্তা বাদ দাও তো মামি। লতিফা অবাক হয়ে বললেন, এরকম ছেলে তুই পাবি কোথায়? ছেলের ছবি আছে, ছবি দেখ তুই। ছবি দেখার পর। আমার ছবি টবি দেখতে হবে না মামি। আগেই রাগ করছিস কেন? বকুলের একটা ভালো বিয়ে হোক, এটা তুই চাস না? চাইবো না কেন, চাই, কিন্তু ওর বিয়ের বয়স হতে হবে তো। কেন এত ব্যস্ত হয়েছ? ম্যাট্রিকটা অন্তত পাশ করতে দাও, ছেলে অপেক্ষা করুক। না, ছেলে অপেক্ষা করতে পারবে না। 3 মাসের ছুটিতে এসেছে, বিয়ে করে বউ নিয়ে যাবে। তুই অমত করিস না। তোর মামার সঙ্গে কথা বলছিলাম, সে রাজি আছে। আমাদের রাজি আর অরাজিতে কিছু যায় আসে না মামি। বকুল কিছুতেই রাজি হবে না, কেঁদে বাড়ি মাথায় তুলবে। কেন বুঝতে পারছো না? লতিফা গম্ভীর স্বরে বললেন, না, ও কাঁদবে না। বুঝলে কি করে কাঁদবে না? বকুলের সঙ্গে আমার কথা হয়েছে, ওর মত আছে, বলেছে আমাকে। বলো কি তুমি? লতিফা টেনে টেনে বললেন, রাজি হবে না কেন বল? মেয়ে তো বোকা না, যথেষ্ট বুদ্ধি আছে। কোনটাতে ভালো হবে এটা সে জানে। জানলে তো ভালোই, বিয়ে দিয়ে দাও, আর কি। মুনা মুখ কালো করে উঠে দাঁড়ালো। যাচ্ছিস কোথায়? কথা শেষ হয়নি আমার। কথা শোনার আমার তেমন কোনো ইচ্ছা নেই, তোমরা নিজেরাই শোনো। বকুল ভাত চাপিয়েছে, তার মুখ একটু বিষণ্ণ। মুনা আপা অকারণে তার উপর এতটা রাগ করবে সে ধারণাও করেনি। সবাই তার সঙ্গে এমন খারাপ ব্যবহার করে কেন? বকুল দেখল মুনা দরজার পাশে এসে দাঁড়িয়ে গেছে। সে অবাক হয়ে বলল, তুমি এখনো যাওনি? না। কি করছিলে এতক্ষণ ধরে? মার সঙ্গে এমন কি আলাপ? মুনা কড়া গলায় বলল, গতকাল তোর টিচার এসেছিল, এই কথা তুই আমাকে বললি না কেন? তুমি রাগ করবে এই জন্যে বলিনি। শুনলাম জাপানের ওই ছেলের সঙ্গে বিয়েতে তোর মত আছে, মামিকে নাকি তুই বলেছিস। বকুল জবাব দিল না। মুনা তীক্ষ্ণ স্বরে বলল, কথার জবাব দে, চুপ করে আছিস কেন? বকুল থেমে থেমে বলল, মা আমাকে খুব আগ্রহ করে বলছিল, তার মুখের উপর না বলতে খারাপ লাগলো। মা বেশি দিন বাঁচবে না, তাকে কষ্ট দিতে ইচ্ছা করছিল না। মুনা তাকিয়ে রইল বকুলের দিকে। বকুল সহজ স্বরে বলল, তোমার মা যদি এরকম অসুস্থ হতো আর সে যদি তোমার হাত ধরে কাঁদতে কাঁদতে বিয়ের কথা বলতো, তাহলে তুমিও রাজি হতে, হতে না? এরকম বাজে তর্ক কার কাছ থেকে শিখেছিস? বকুল জবাব দিল না, মাথা নিচু করে বসে রইল। আছে একটা ছাপা শাড়ি পরেছে, এত সুন্দর লাগছে তাকে দেখতে। মুনা মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। আরো কড়া কড়া কিছু কথা বলতে গিয়েও বলতে পারল না।
প্রতিমার মতো একটি কিশোরীকে কোনো কড়া কথা বলা যায় না। মুনা কোমল স্বরে বলল, কাঁদছিস কেন তুই? বকুল চোখ মুছে বলল, তোমরা সবাই আমার সঙ্গে এরকম করবে আর আমি কাঁদতে পারবো না।